নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। রামভাই স্মরণে ফণীন্দ্র কুমার মালাকারের লেখা বইটি আমি আজ বেশ কয়েকদিন যাবৎ পাঠ করছি। বইটি মোটামুটি শেষের পথে। আজকে 10ম অধ্যায় শেষ হবে এবং 11শ অধ্যায় শুরু করব। তো বন্ধুরা, পাঠ শুরু করার আগে আমার পিতা মাতাকে প্রণাম জানিয়ে, গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। পরদিন 8টা বাজিলে ঠাকুরকে লইয়া রওনা হইলাম। ফেনী শহরের রাস্তা পার হইয়া চৌমুহনীর কাঁচা রাস্তায় পৌঁছালে রাস্তার জঘন্য দুরবস্থা দেখিয়া গাড়ির ড্রাইভার আমাকে বলিলেন, ছোটবাবু, ঠাকুর ঠিক থাকতে পারিবেন না, আপনি ঠাকুরকে ধরিয়া বসেন। আমি ঠাকুরকে ধরিয়া বসিলাম, কিন্তু তৎসত্ত্বেও ঠিক রাখা অসম্ভব দেখিয়া ঠাকুরকে আমার কোলে আনিয়া জড়াইয়া ধরিয়া বসিলাম। এইভাবে অতি কষ্টে বেলা 11টায় উপেন্দ্র সাহার বাসায় উপস্থিত হইলাম। উপেন্দ্রবাবু দৌড়াইয়া আসিয়া ঠাকুরকে ধরিয়া লইয়া গেলেন। আমি ঠাকুরের পুটুলিটি লইয়া বাসায় যাই। 2টায় ঠাকুরের নিকট যাইয়া দেখি ঠাকুর পা টিপিতেছেন। চৌকির উপর আমি বসিলে ঠাকুর চরণ দুইখানি আমার দিকে প্রসারিত করিয়া দিলে আমি কোলের উপর রাখিয়া টিপিতে লাগিলাম। ঠাকুর বলিতে আরম্ভ করিলেন, আমার জন্য দুঃখ কইর না, আমি বৃদ্ধ হইছি, অতি বৃদ্ধ হইছি। এখন পা 2টা নিয়া হাঁটতে পারি না। এখন এমন দিন হয়ে গেছে যখন এই পা 2টা নিয়া তুষারাচ্ছন্ন হিমালয়ের পাদদেশ থাইকা আরোহণ শুরু কইরা অভ্রভেদী শিখর দেশ অতিক্রম কইরা ওপারে নাইম্মা গেছি। কোথাও বিন্দুমাত্র বিশ্রাম নিতে হয় নাই। এখন সেই পায়ে 2টা দিয়াই চলতে চায় না। পাষাণের মতো যে দেহ ছিল, সেই দেহটারে আজ মোটর গাড়ির ঝাঁকুনি থাইকা অব্যাহতির জন্য আমারে কোলে নিয়ে আসছ। আমার জন্য ভাববা না, ধৈর্য ধারণ কইরা থাকবা, আর আর টিপতে হইব না, ব্যথা চইল্লা গেছে। আমি বলিলাম, এখন আমি চলে যাব। শ্রীপদে প্রণাম করিলে মাথায় হাত দিয়া জয় গোবিন্দ উচ্চারণ করিলেন। আমি রওনা হইয়া আসিলাম। তো বন্ধুরা, এখানে আমার 10ম অধ্যায় শেষ হলো। এখন আমি 11শ অধ্যায় শুরু করব। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। 11শ অধ্যায়। 12ই কার্তিক 1347 সন ঠাকুর ভাই ময়মনসিংহ হইতে ঠাকুর লইয়া আসিলেন। ঠাকুর আসিয়াছেন জানিয়া প্রতিদিন দর্শনার্থী ও নামপ্রার্থীর সমাগম হইতে লাগিল। 24শে কার্তিক দ্বিপ্রহরের পর ঠাকুর বলিলেন, আমার পিঠে ব্যথা হইতে আছে, পিঠখানা দেখেন, কিছু উঠতে আছে মনে হয়। আমরা ঠাকুরকে জানালার নিকট লইয়া দেখিলাম, পিঠের মধ্যস্থান বরাবর বাম ভাগে পাশাপাশি 4টে ঘামাচির মতো গোটা উঠিয়াছে। মুখগুলি টকটকে লাল। ঠাকুরকে বলিলেন, ঠাকুর বলিলেন, আসছে যখন ভোগাইব। বরদা বলিলেন, ডাক্তার আনতেছি, ডাক্তার দেখিয়া ঔষধ দিবে। ঠাকুর চুপ করিয়া রহিলেন। অশ্বিনী সরকার MBA আসিলেন। ঘামাচির ন্যায় গোটাগুলি দেখিয়া বলিলেন, পরে গোটাগুলি ঈষৎ বড় হইবে। গোটার মুখ কখনো চুলকাইবেন না, সব সময় বাতাস দিবেন বলিয়া হলরুমে বসিয়া প্রেসক্রিপশন লিখিয়া দিলেন। বরদা জিজ্ঞাসা করিলেন, এই গোটাগুলি কি? ডাক্তারবাবু বলিলেন, এগুলি বিষফোড়া বলে, যন্ত্রণায় মৃত্যু হয়। 4টি গোটা তো দূরের কথা, 1টি গোটাই যন্ত্রণায় মৃত্যুর জন্য যথেষ্ট। এই ঔষধে কাজ হইলে কাল সকালে সংবাদ দিবেন, নতুবা অন্য চেষ্টা করিবেন। বরদা বলিলেন, অন্য কি চেষ্টা করিব? ডাক্তার বলিলেন, কবিরাজ দেখাইতে পারেন বলিয়া চলিয়া গেলেন। আমরা ভীত হইয়া পড়িলাম। ঔষধ আনিয়া ব্যবহার শুরু করিলাম। বেলা শেষে গুরুভ্রাতারা আসিয়া সমস্ত শুনিয়া সকলে
ভয়ঙ্কর আতঙ্কিত হইলেন। প্রমোদবাবু বসিয়া সুরসুরি দিয়া জিজ্ঞাসা করিলেন, এই রকম করলে আরাম বোধ হয় কি? ঠাকুর, বোধ হয়, বাতাস দিলেও ভালো লাগে। মধুদা উঠিয়া বাতাস দিতে লাগিলেন। রাত্রি 10টায় ভোগ দিলাম। ঠাকুর তখন কিছু গ্রহণ করিলেন না। পরদিন সকাল 8টায় সময় প্রমোদবাবু কবিরাজ কুমুদ সেন মহাশয়কে লইয়া আসিলেন। কুমুদবাবু গুটিগুলি দেখিয়া ঠাকুরকে বলিলেন, বাবা, আমি বড়ি, মকরধ্বজ ও একটি প্রলেপ দিব। ব্যবহার করলে যন্ত্রণা চলে যাবে। আহার করবেন, নচেত যন্ত্রণা বৃদ্ধি পাবে। ঠাকুর এই রোগের স্থায়িত্বকাল কতদিন জানতে চাহিলে কুমুদবাবু বলিলেন, 4 দিন কি 5 দিন। ঔষধগুলি আনিয়া একটি বড়ি সেবন করাইলে প্রলেপ প্রয়োগ করিলাম। ঠাকুর সামান্য মাত্র ভোগ গ্রহণ করিতে করিতে বলিলেন, কাঁচা যজ্ঞডুমুর পাইলে সিদ্ধ দিবা। কলমি রস কইরা প্রাতে দিতে পারো। ঠাকুরের যন্ত্রণা দর্শনে সকলে চিন্তাযুক্ত। সন্ধ্যার পর দ্বিতীয় বড়িটি সেবন করাইবার পর ঠাকুর কঠিন কণ্ঠে বলিলেন, কোনো রকম ওষুধ আমারে দিবা না। বলিলাম, দেব না, তুমি দয়া করে যন্ত্রণামুক্ত হয়ে ওঠো। কাকে বাঁচাতে গিয়ে মৃত্যুর অধিক যন্ত্রণায় ভুগছ ঠাকুর, তুমিই জানো। রাত্রিতে চট্টগ্রাম হইতে বিধুদা আসিয়া প্রণাম করিয়া গুটিগুলি দেখিলেন। ঠাকুর জিজ্ঞাসা করিলেন, বিধুবাবু, কি খবর পাইয়া আসিয়াছ? আজ্ঞে শচীনবাবুর কর্মচারীর নিকট খবর পেয়েছি আপনি অসীম যন্ত্রণায় ভুগছেন। ঠাকুর, ভোগ ভুগাইয়া যাওয়া ভিন্ন উপায় নাই। ঠাকুর সেই রাত্রিতে ডুমুর সিদ্ধ ভোগ গ্রহণ করিলেন। আমি জিজ্ঞাসা করিলাম, কলমির রস প্রাতে দিব? ঠাকুর, খালি পেটে নিতে হয়। রাত্রি 1টায় ডাবের জল লইয়া পান করাইলে। জানিতে চাহিলেন, এত শীতল কেন এই ডাবের জল? বলিলাম, 6টার পূর্বে ডাব পুকুরের জলের নিচে কাদায় পুঁতিয়া রাখায় এত শীতল হয়েছে। বিধুবাবু বাতাস দিতেছেন, আমি ঘুমাইলাম। 5টায় যাইয়া দেখি ডাক্তারদা গুটিগুলি দেখিতেছেন। তিনি দেখিয়া মুখ বিমর্ষ করিলেন। ঠাকুর জিজ্ঞাসা করিলেন, ডাক্তারবাবু বেড়াইতে আসছেন? ডাক্তারদা, আজ্ঞে কিছুদিন পর্যন্ত আপনাকে দেখার ইচ্ছা হয়েছে, তাই গোয়ালন্দ চট্টগ্রাম মেইলে এসে পৌঁছেছি। ঠাকুর, ভালো করছেন, এইখানে কিছুদিন থাইক্কা যান। 7টায় ঠাকুর কলমির রস ভোগ দিলাম। ডাক্তারদা গুটিগুলি পরীক্ষা করিয়া বলিলেন, বাবা, 2টি ইঞ্জেকশন দিতে ইচ্ছা করি। ঠাকুর বলিলেন, আপনি অভিজ্ঞ ডাক্তার, ইচ্ছা হইলে দিতে পারেন, ফল হইব বিপরীত। সকলে ডাক্তারদাকে বারণ করিলেন, তিনিও সাহস করিলেন না। তিনি জিজ্ঞাসা করিলেন, এ রোগের আরোগ্য হবে কিসে? ঠাকুর, ভগবান আরোগ্য করলে হইব। কুমুদবাবু আসিয়া গুটিগুলি দেখিয়া বলিলেন, বাবা, আজ 2টি বড়ি এনেছি। এই বড়ি সেবনে যন্ত্রণা কমে যাবে, প্রলেপ দেবার প্রয়োজন নাই। তিনি অনুপান সহ বড়ি 2টি দিয়া একটি বড়ি তখন সেবন করাইতে বলিলেন। একটি বড়ি সেবন করিলেন। তো বন্ধুরা, এই পাঠকে আজকে আর এগিয়ে নিয়ে যাব না। আর বন্ধুরা, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে একটু আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, যেন আমাদের গুরুদেব সম্বন্ধে আরও ভক্তরা ওনার সম্বন্ধে জানতে পারেন। তো আমার ভুল ত্রুটিও আপনারা নিজ গুণে মার্জনা করবেন। আমি পাঠকে এখানেই বিরাম দিলাম।